১৯৭১ পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের সময় যখন বাংলাদেশের মুক্তি আসন্ন, তখন আমেরিকা তার সপ্তম নৌবহর পাঠিয়েছিল বঙ্গোপসাগরে ভারতকে ভয় দেখানোর জন্য। কিন্তু এর জবাব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন নিজেদের নৌবহর মোতায়েন করে। এটা কোনো সামরিক পদক্ষেপ ছিল না, এটা ছিল ইতিহাস তথা ভারতের ভূ রাজনৈতিক মানসপটে লোহায় গাঁথা একটি স্মৃতি। আজকের দিনে একটি প্রচলিত ধারণা আছে, ভারতের উচিত পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকার সাথে স্বাভাবিক হওয়া, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক স্বার্থ আর চীনের উত্থান নিয়ে উভয়ের উদ্বেগের কারণে। কিন্তু আসল বিষয়টি হলো, এখানে আবেগ কাজ করে না, কাজ করে নিজেদের স্বার্থ, নিজেদের প্রয়োজন। ভারত দাঁড়িয়ে আছে আমেরিকা এবং রাশিয়া, দুটি পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মাঝখানে। এখানে শুধু টিকে থাকার চেষ্টা নয়, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং নৈতিকভাবে উন্নতি করার চেষ্টাও কাজ করছে। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আস্থা বা রয়্যালটি। ভারত ভালোভাবেই মনে রেখেছে, ভারত যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচয় গড়ে তুলছিল, তখন আমেরিকা পাকিস্তানকে সমর্থন দিয়েছে। সেটা কোনো দুর্ঘটনা নয়, সেটা ছিল নীতি, সেটা ছিল জোট। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, যা কিনা আজকে রাশিয়া, ভারতকে দিয়েছে সামরিক সহায়তা, অর্থনৈতিক সাহায্য এবং রাজনৈতিক সমর্থন। কোনো শর্তে বাধা নয়, কোনো চালাকি নয়, বরং দুই দেশই বিশ্বকে দেখিয়েছে জাতীয় সার্বভৌমত্ব এবং পারস্পরিক সম্মানের চোখে। বর্তমানে রাশিয়া প্রমাণ করেছে তার নির্ভরযোগ্যতা, শুধু অস্ত্র দিয়ে নয়, তার প্রযুক্তি শেয়ার করে। তারা যৌথভাবে অস্ত্র তৈরি করে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, যা ভারতের জাতীয় গর্ব। এটা আমেরিকার কোনো উপহার নয়, এটা হলো ভারত এবং রাশিয়ার সহযোগিতার ফল। সুখোই 30, যা কিনা ভারতের বিমান বাহিনীর মেরুদণ্ড, এটা কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, বরং ভারতের প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে তৈরি এবং যৌথভাবে উন্নয়ন করা একটি প্ল্যাটফর্ম। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা সত্যিকার অর্থে গেম চেঞ্জার। আর এখানেই ওয়াশিংটনের ক্ষোভ। আসলে রাশিয়া ভারতকে সম্মান করে, তাকে বদলানোর চেষ্টা করে না। রাশিয়া কোনো নৈতিক চাপ তৈরি করে না। রাশিয়া বলে না ভারতকে কিভাবে তার সীমান্ত চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে নিজেদের সংস্কৃতি নিয়ে কথা বলবে। সত্যি বলতে, এই ধরনের হস্তক্ষেপ, সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়া দৃষ্টিভঙ্গি আজকের দিনে বিশ্বে বিরল। আমেরিকার প্রস্তাব ছিল ভারতকে ড্রোন, হেলিকপ্টার, এমনকি যুদ্ধ বিমান বিক্রি করা। কিন্তু আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতার মডেল সাধারণত আসে নানা শর্ত নিয়ে: ব্যবহারের সীমাবদ্ধতা, আপগ্রেডের নিয়ন্ত্রণ, মালিকানাধীন প্রযুক্তির উপর নির্ভরশীলতা এবং রাজনৈতিক চাপের এক অবিরাম ছায়া। আর এটাই এক ধরনের কৌশলগত শিকল। কিন্তু ভারতের মতো একটি স্বাধীন দেশে এটা বড় সমস্যা। এখন হয়তো অনেকেই ভাবছেন, ভারত একটি মাত্র সরবরাহকারীর উপর এত বেশি নির্ভরশীল হওয়া ভীষণই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই কথা ঠিক। তবে ভারত ধীরে ধীরে বৈচিত্র্য আনছে, সতর্কভাবে, পরিকল্পিতভাবে। স্বল্পমেয়াদী রাজনৈতিক চাপ মেটানোর জন্য নিজের বিদ্যমান প্রতিরক্ষা কাঠামো ভেঙে ফেলা, সেটা বেপরোয়া পদক্ষেপ। আসলে এটা শুধু হার্ডওয়্যার নিয়ে নয়, এটা হলো বিশ্বাস। চাপের মুহূর্তে আপনার সঙ্গী কেমন আচরণ করছে, সেটাই আসল। রাশিয়ার রাজনৈতিক অস্থিরতার মাঝেও ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলো পূরণ করেছে। কোনো রাগ, কোনো ব্ল্যাকমেল বা কোনো নাটক নয়, শুধুই প্রতিশ্রুতি রক্ষা। আর যেখানে সামান্য দ্বিধাও জীবন কেড়ে নিতে পারে, সেখানে এই নির্ভরযোগ্যতা হেলাফেলা করা যায় না। এবার আসি তেলের কথায়। ভারতে প্রতিটি ভেহিকল, প্রতিটি ট্রাক, প্রতিটি কারখানার উৎপাদন, প্রতিটি পরিবারের রান্নার জন্য দরকার জ্বালানি। এটা 140 কোটিরও বেশি মানুষের দেশ, যেখানে জ্বালানি কোনো সাধারণ সম্পদ নয়, এটা কার্যত সমাজের ব্লাড লাইন। এটা কাঠামোগত একটি অর্থনৈতিক মধ্যাকর্ষণ। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু হলে পশ্চিমী দুনিয়ার দেশগুলো তাড়াহুড়ো করে রাশিয়ার জ্বালানি থেকে সম্পর্ক ছিন্ন করতে লাগলো। ভারত তখন ঠান্ডা মাথায় বৈশ্বিক বাজারের দিকে তাকালো, নিজের স্বার্থ হিসেব করলো এবং সাহসীভাবে বলল, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিনব, যেখান থেকে প্রয়োজন।
এমন দাম যেটা আমাদের জনগণের জন্য ভালো। আর তাই হলো ভারত রাশিয়া থেকে তেল কিনতে শুরু করলো হেভি ডিসকাউন্টে। এটা কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং মুদ্রাস্ফীতি থেকে, বাড়তি জ্বালানির ধাক্কা থেকে, অর্থনৈতিক অস্থিরতা থেকে জনগণকে বাঁচাতে ভারতের মতো একটি দায়িত্বশীল স্বাধীন দেশ তার কোটি কোটি নাগরিককে রক্ষা করার জন্য এটাই করবে। পশ্চিমী দুনিয়া তথা যুক্তরাজ্য এবং তার মিত্র দেশ আশা করেছিল ভারত তাদের সুরে সুর মিলাবে, নিষেধাজ্ঞার লাইনে হাঁটবে, মস্কো থেকে আমদানি কমাবে। কিন্তু এই প্রত্যাশা আসলে এক ভুল বোঝাবুঝি। ভারত কোনোভাবেই অন্যের কাছে তার নৈতিক নির্দেশনাকে মেনে নেবে না। পশ্চিমা দেশগুলো তার শিল্প বিপ্লব করেছে, প্রবৃত্তি অর্জন করেছে, বিলাসিতা ভোগ করেছে, সব তেল আর কয়লার উপর ভর করে। ভারত এখন সেই পথে এগোচ্ছে। তাই তো হঠাৎ করেই খেলার মাঝপথে নিয়ম পাল্টানো যায় না। ভারত শুধু তেলই কিনছে না, বরং একটি সম্পূর্ণ লজিস্টিক এবং অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করছে। ভারত নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরি করেছে। কেবল একটি বাণিজ্য নয়, এটি হলো ভূ রাজনৈতিক প্রকৌশল। রাশিয়ার তেল কিনে সেটিকে পরিশোধন করে বিশ্ববাজারে সরবরাহ করার মাধ্যমে ভারত অন্য দেশগুলোর যোগানও স্থিতিশীল করছে। ভারত একটি ভারসাম্যের ভূমিকা নিয়েছে, যাতে নিষেধাজ্ঞাগুলো বৈশ্বিক জ্বালানির বাজারকে ধ্বংসাত্মকভাবে প্রভাব না ফেলে। ভারত তার পররাষ্ট্রনীতি কোনো মতাদর্শের আনুগত্যের চোখ দিয়ে দেখে না। ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসনের দৃষ্টিকোণ দিয়ে দেখে। যদি মস্কো থেকে তেল সস্তা আসে, যদি অবকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকে, আর যদি সেই সুবিধা দেশের স্থিতিশীলতাকে সাহায্য করে, তাহলে এগিয়ে যাওয়া শুধু বুদ্ধিমানের কাজ নয়, বরং নৈতিকও। ভারত প্রায় 2 শতাব্দী ব্রিটিশ শাসনের অধীনে ছিল, আর সেই সময় প্রতিটি সিদ্ধান্তই নেওয়া হতো অন্য কারোর স্বার্থ অনুযায়ী। কিন্তু বিংশ শতাব্দীতে স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, জাতীয় সঙ্গে আসন পাওয়া নয়। স্বাধীনতা মানে হলো সিদ্ধান্ত নেওয়া, আর সেটা জোরপূর্বক বা কোনো জোটের টানে নয়। সেটা হলো নিজের মতো করে চিন্তা করার ক্ষমতা। একটি দুনিয়া যেখানে প্রতিনিয়ত সবকিছু বদলাচ্ছে, আজকের মিত্র আগামীকাল সমালোচকে পরিণত হচ্ছে, সেখানে একটি শক্তি গোষ্ঠীর উপর ভরসা করা দুর্বলতার প্রমাণ। তাই তো ভারত বেছে নিয়েছে একটি বহুমুখী কূটনৈতিক কৌশল। এর মানে হলো ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগতভাবে সহযোগিতা করছে, প্রতিরক্ষার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্ক বজিয়ে রাখছে, আবার ফ্রান্স, জাপান, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইরানের মতো অনন্য বৈশ্বিক শক্তির সঙ্গে অভিন্ন শর্তের ভিত্তিতে কাজ করছে। ভারতকে বারবার শুনতে হয়েছে তার অভ্যন্তরীণ নীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার সংক্রান্ত বিষয়ে অবাঞ্ছিত মন্তব্য, ধর্মীয় স্বাধীনতা হোক, কৃষি আন্দোলন, কাশ্মীর বা নাগরিকত্ব আইন। আমেরিকার কর্মকর্তারা, গণমাধ্যম বা থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রায়শই এমনভাবে বিবৃতি দিয়েছে যা উদ্বেগের চেয়েও বেশি অভিমান এবং ঔদ্ধত্যের মতো শোনায়। হ্যাঁ, এটা ঠিক, ভারত সমালোচনার ঊর্ধ্বে নয়, কোনো দেশই নয়, কিন্তু গঠনগত আলোচনা এবং নৈতিক বক্তৃতার মধ্যে পার্থক্য আছে। অংশীদারিত্ব আর হস্তক্ষেপের মধ্যে সীমারেখা আছে, আর এই সীমা অনেকবার অতিক্রম হয়েছে। প্রতিটি কর্মকাণ্ডের পর যদি লেকচার শুনতে হয়, তাহলে আস্থা গড়ে তোলা খুবই কঠিন হয়ে যায়। আসলে পশ্চিমী দুনিয়া এটা ভুলে গেছে যে ভারত মাত্র এক প্রজন্মের মধ্যে কোটি কোটি মানুষকে দরিদ্রতার হাত থেকে মুক্ত করেছে। ভারত নিয়মিত নির্বাচনের আয়োজন করে, যেখানে কোটি কোটি মানুষ অংশ নেয়, আর যে দেশে ধর্মীয়, ভাষাগত এবং রাজনৈতিক বৈচিত্র্য এমন এক বিশালতার সামলাচ্ছে, সেই দেশ শুধু শোনার জন্য নয়, শেখার জন্যও ক্ষমতা রাখে। ভারত রাশিয়ার সঙ্গে যেভাবে সম্পর্ক রাখছে, তার সঙ্গে এর তফাৎটা স্পষ্ট। এখানে কোনো নৈতিক ভাষণ নেই, কোনো চাপ সৃষ্টি নেই, আছে নীরব এবং বাস্তবমুখী সহযোগিতা। এখানে চুক্তি হয়, প্রকল্প সম্পূর্ণ হয়, আবার দুই দেশ এগিয়ে চলে। ভারত প্রশংসা চায় না, আবার ভারত অনুমোদনও চায় না।
ভারতের যা প্রয়োজন তা হলো একটি পরিসর, শোনার পরিসর, সিদ্ধান্ত নেওয়ার পরিসর, নিজের পথ বেছে নেওয়ার পরিসর, যাতে প্রতিটি সিদ্ধান্তের জন্য বিদেশি শক্তির কাছে জবাবদিহি করতে না হয়। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।